পারুল, ও পারুল, এই যে তুই এখানে ঘর মুছছিস। তোর জন্য রান্নাঘরে দুটো পরোটা আর বেগুনের ভর্তা রাখা আছে রে। আর সাথে ফ্রিজ থেকে একটু দইও নিয়ে নিস কেমন? অনেক বেলা হয়েছে, যা আগে খাবারটা খেয়ে নে। ঘরটা বরং তুই খেয়ে দে, এসেই মুছিস। এতটা বেলা অবধি না খেয়ে থাকলে তো তোর অনেক অসুবিধা হবে রে। না গো গিন্নিমা, আমি বাড়ি থেকে আসার সময় খেয়ে এসেছি, এখন আর কিছুই খাবো না। এটা তো তুই অভিমানের কথা আমাকে বলছিস রে যে খাবো না। আমি কিন্তু খুব ভালো করেই জানি যে তোর মামার বাড়ি থেকে তোকে খাইয়ে দাইয়ে পেট ভর্তি করে তারপরেই তোকে কাজে পাঠাবে। এটা কখনোই সম্ভব না। আমি খুব ভালোভাবে জানি রে, তুই না খেয়েই কাজে চলে এসেছিস। যা, আমি যেটা বললাম সেটা শোন, যা আগে খেয়ে নে। আমি তোমায় বললামই তো যে আমি এখন কিচ্ছু খাবো না, তাহলে এত জোর জবরদস্তি করছো কেন? তুই কি আমার কথার অমান্য করছিস? বলি এত বড় সাহস তোর এর আগে কোনোদিনও ছিল না। তুই তো আগে আমাকে খুব সম্মান দিয়েছিলিস, তাহলে এখন এই হঠাৎ করেই তোর এত পরিবর্তন হলো কি করে রে? আমাকে বল। আমি কিচ্ছু জানি না, মানুষ পরিবর্তনশীল, তাই আমিও পরিবর্তন হয়েছি। এতই যখন আমার কথা ভাবো, তাহলে কেন আমার দাবিটুকু তুমি মেনে নিচ্ছ না গো? দেও না গিন্নিমা, আমার দুটো পয়সা বাড়িয়ে। এই কটা টাকায় কি আর সংসার চলে তুমি বলো? কিছুতেই না। তুই আমাকে যেটা বলছিস সেটা কখনোই সম্ভব নয়। আমি কোনো মাইনে টাইনে তোর বাড়াতে পারবো না, বুঝেছিস? তাহলে আমিও তোমার কোনো কথাবার্তা শুনতে পারবো না। আমি তোমার এত যত্ন করি, অথচ মাইনেতে একটু বেশি টাকা দিতে তোমার কষ্ট কিসের বলো তো? এত তো তোমার বিশাল ধন সম্পত্তি, আর এমনিতেও আমি তোমার সকল দেখভালও করি, তাহলে তুমি কেন আমার এই কথাটা শুনছো না? জানো তো গিন্নিমা, এই বড় লোকেদের এই একটাই সমস্যা, গার গতরে খাটিয়ে নেবে, অথচ টাকাটা দেবার বেলায় কিছুতেই দিতে চাইবে না। তুই এটা আমাকে কি কথা বললি রে? তুই যখন যেটাই আমার কাছে চেয়েছিস আমি তোকে সেটাই দিয়েছি, কিন্তু তোর ওই একটা কথা আমি কোনোদিন শুনবো না। তোকে আমি কত ভালোবাসি, তুই ভালো মন্দ খেতে পাস না, আমার এখানে খেতে পাচ্ছিস। তোর কথা আমি এত ভাবি, তারপরেও আজকে তুই আমাকে এভাবে কথা শোনালি। তাহলে আমার এই কথাটা তুমি কেন শুনছো না? দিয়ে দেও না গো, দয়া করে তোমার পায়ে পড়ছি গো গিন্নিমা, আমাকে তুমি এই মাসের বেতনটা বাড়িয়ে দেও না। এটা মোটেও কোনোদিন সম্ভব নয়। তুই আমাকে যথেষ্ট ভালোবাসিস, তাই তোকে বলছি, এবার অন্তত দয়া করে আমার কথাটা শোন। যা, রান্নাঘরে খাবার আছে, গিয়ে তাড়াতাড়ি খেয়ে নে। তবে তুই যদি আমার কথা অমান্য করে এখন কাজ করিস, তাহলে এই আমি পরিষ্কার করে বলে রাখলাম, তুই আমার মাথা খাবি। গিন্নিমা আমাকে কত ভালোবাসে, তাহলে আমার এই কথাটা উনি শুনতে চাইছেন না? উনি হয়তো বুঝতে পারছেন না যে এবার আমার মাইনেটা বাড়ানোর খুবই দরকার, না হলে যে আমি বড্ড বিপদে পড়ে যাব। এরপরে গিন্নিমার সমস্ত কাজ ছেড়ে পারুল বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে, কি রে হতচ্ছাড়ি, বলি কোথায় গেলি রে? বাড়িতে এসে গতরখানা নাড়িয়ে একেবারে বিছানায় শুয়ে পড়লি। ঘরেও যে কিছু কাজবাজ আছে সেগুলো তুই ভুলে গেলি নাকি?
আমি তো সকাল বেলায় সমস্ত কাজ ছেড়ে তারপরেই কাজে গেছি। রান্না বান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব কিছুই পরিষ্কার করেই তারপরেই কাজে যাই। সারাদিনের কাজ করার পর আর শরীরটা আমার চলছে না। টানা কয়েকটা দিন খুব খাটনি হলো গো, তাই আজকে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। তাই তো একটু বিছানায় শুয়ে আছি। ওরে বাবা গো, নবাব জাদির বেটির আজকে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। তুই কি জানিস না, ছোট লোকের বাচ্চাদের শরীরে কোনো ক্লান্তি থাকতে নেই। এখন কি তোকে আমি এমনি এমনি আমার বাড়িতে বসে বসে গেলাম নাকি? আমার পা দুটো বড্ড ব্যথা করছে, তাড়াতাড়ি পা দুটো টিপে দে। মামি, তুমি এই রোজ রোজ আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করো? আমার সাথে একটু তো ভালোভাবেও কথা বলতে পারো। তুমি আমাকে যখনই যেটা বলো আমি সবটাই করে দিই। তারপরেও তোমার আমার প্রতি এরকম বাজে ব্যবহার আমার একদমও ভালো লাগে না। দাও, টিপে দিচ্ছি তোমার পা। তোর বাপ মা তো তোকে ফেলে মরে গিয়ে আপদ আমার কাছে ফেলে দিয়ে বেঁচে গেল, তা তোকেও সঙ্গে করে কেন নিয়ে গেল না আমাকে বলতে পারবি? শুধু শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। আপদ বালাই নিয়ে ঘষ, সারা জন্ম জন্মে মর। তা হ্যাঁ রে, তোর ওই কাজের বাড়িতে বলেছিলিস এই মাসের মাইনে বাড়াতে? বলেছিলাম তো, কিন্তু উনি কিছুতে মাইনে বাড়ানোর জন্য রাজি হচ্ছেন না গো। তাহলে তুই বরং একটা কাজ কর, তুই কালকে আরো 3-4টা বাড়িতে কাজ করা শুরু করে দে। আমি কিন্তু কিচ্ছু জানি না বাবু, এই মাস থেকে আমার কিন্তু ডবল রোজগার চাই। তুই তো ভালোভাবেই জানিস বাজারে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে। আমি এত কম টাকায় তোমাকে আর খাওয়াতে পারছি না, তাই যেভাবেই হোক তোকে এই মাসের মাইনেটা আমাকে ডবল দিতেই হবে। আমি তো তোমাকে কম টাকা দিই না মামি। মাস গেলে 9,000 টাকা তোমার হাতে এনে দিই। তারপরেও তুমি আমাকে বলছো এতটুকু টাকায় আমাকে খাওয়াতে পারছো না। আর তাছাড়াও এই সংসারের যাবতীয় কাজ আমি করেই দিই। তোমাকে বাড়ির একটা কাজও করতে হয় না, এরপরও এত কথা। আমি যদি এখন গিন্নিমার বাড়িতে কাজ ছাড়া 3-4টা বাড়িতে কাজ করি, তাহলে আমি দিনের সময় পাবো কখন? সে তুই কথা থেকে কি করবি না করবি সেটা জেনে আমার কোনো লাভ নেই। আমি যখন একবার বলেছি আমার এই মাসে ডবল টাকা চাই, তাহলে চাই। আর তুই আজকাল আমার থেকে হিসাব নেওয়া শুরু করেছিস নাকি, যে আমি 9,000 টাকায় এই সংসারটা চালাতে পারি কি না? বলি হ্যাঁ রে, সেই ছোট থেকে যে আমি তোকে এত বড় করলাম তার কোনো আমার কাছে দাম নেই নাকি, ছোট লোকের বাচ্চা? ছোট থেকে তো তুমি আর আমাকে এমনি এমনি বড় করনি। আমার থেকে অনেক কিছু নিয়েও নিয়েছো তুমি। না হলে এখনো কি লোকের বাড়িতে আমাকে কাজ করতে হয়? বড্ড বড় বড় কথা বলছিস, কিন্তু এবার তুই বড্ড বড় বড় কথা বলছিস। দাঁড়া দাঁড়া, আজকে তোকে না মেরে আমি কিছুতেই শান্তি হব না। দাঁড়া তুই। আহ আহ মেরো না মামি, আমাকে মেরো না। আমি যে বড্ড ক্লান্ত আজকে, আমার যে বড্ড লাগছে। আমি যে আর কিছুতেই সহ্য করতে পারছি না। আমাকে মেরো না মামি, আমাকে মেরো না, ছেড়ে দাও। মুখে কলি ফোটানোর সময় তোমার মনে ছিল না, এখন বলছো আমাকে মেরো না? শোনো, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। সামনের মাস থেকে কিন্তু আমার ডবল টাকা চাই, এই আমি তোকে পরিষ্কার করে বলে রাখলাম। ডবল টাকা নিয়ে না বাড়িতে আসলে বাড়িতে ঢুকতে পারবি না কিন্তু।
গিন্নিমা, ও গিন্নিমা, এবার যে আমি বড্ড একটা বিপদের মধ্যে পড়েছি গো। এবার অন্তত আমার উপরে দয়া করে আমার মাইনেটা বাড়িয়ে দাও না গো। কেন গিন্নিমা, তোমার এত টাকা পয়সা আছে, তাহলে শুধু শুধু কেন এত কিপটামি করছো? আমি কেন যে কিপটামো করছি না, কেন যে এত তর্কাতর্কি করছি, সেটা তুই আর কিছুদিন পরে খুব ভালোভাবেই বুঝতে পারবি রে। তোর কি চাই তুই শুধু আমাকে বল না। আর তুই এত টাকা নিয়ে কি করবি বাপু? শাড়ি কিনবি? আমি তোকে শাড়ি কিনে দেব। খাবার খাবি? আমি তোকে ভালো ভালো খাবারও রান্না করে খাওয়াবো। কিন্তু তুই আমাকে মাইনে বাড়ানোর কথা আর কোনো দিনও বলবি না। আমি তোকে মাইনে বাড়িয়ে কিছুতেই দেব না। এবার এরকম হলে তোমার কাজ আমি কিন্তু আর করব না গিন্নিমা। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, অন্য কোনো বাড়িতে আবার কাজ ধরবো। সেখানে আবার বেশি টাকাও মাইনে পাবো, বুঝেছো তুমি? তোকে তো আমি বঞ্চিত করছি না। আরো 3-4 বাড়িতে কাজ করে তুই যেই টাকাটা পাবি, সেই টাকায় আমি তোকে দিচ্ছি। বলি তুই আবার আমাকে কি ভয় দেখাচ্ছিস রে? আমার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে কাজে গেলে আবার তোকে বরং বেশি বেশি করে খাটাবে, আর এই টাকাটাই দেবে। আর তুই আমাকে খুব ভালোবাসিস, এ কথা আমি জানি। তুই যে কোনো দিন আমার বাড়ি ছেড়ে যেতে পারবি না, তাও আমি খুব ভালো মতনই জানি। তাই দয়া করে তোর মাইনে বাড়ানোর কথা তুই আমাকে আর কোনো দিন বলবি না। না হলে যেই ভালো ব্যবহারটুকু তুই আমার থেকে পাচ্ছিস, সেটাও আর কোনো দিন পাবি না। আমি বুঝতে পারছি না, আমার মাইনে বাড়াতে তোমার এত কিসের সমস্যা? আমাকে এত ভালোবাসো, অথচ মাইনে বাড়ানোর সময় তোমার হাত আর খোলে না। তুমি খুব খারাপ গো গিন্নিমা, তুমি খুব খারাপ। খারাপ হওয়াই ভালো। এই দুনিয়ায় কারোর কাছে আমি প্রিয় মানুষ হতে পারবো না, তাই কখনো চেষ্টাও করি না। তোর চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে তুই খুব অসুস্থ। কালকে থেকেই তোর শরীরটা জ্বর জ্বর ভাবটা ছিল। পেটে তো আর ওষুধটাও পড়েনি, তাই আজকে তোকে আর কোনো কাজ করতে হবে না। ওষুধ খেয়েই আমার বিছানায় বরং একটুখানি বিশ্রাম নে। বাড়িতে গেলে তো আবার সেই হাড় ভাঙ্গা খাটুনি। আমি কিন্তু খারাপ হতে পারি, বাজেও হতে পারি, তবে ও মানুষ নই। আমি এখন যেটা বললাম সেটা শুনলি তোরই ভালো, বুঝেছিস? গিন্নিমা তো সব কিছুতেই ভালো, তাহলে টাকার বেলায় কেন উনি এরকম করছেন? আমি তো এই ব্যাপারটা গিন্নিমার কিছুতেই বুঝতে পারছি না। দিলি তো দিলি। এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে এই হতচ্ছাড়ির মুখটা দেখতে হলো। এই হতচ্ছাড়ি মেয়ে, বলি এই সকাল সকাল তুই কলপারে বাসন মাজছিস কেন? আর ভোরবেলা উঠেই আগে বাসনগুলো মাজতে পারিস না? তুই তো জানিস আমি ঘুম থেকে উঠে আগে এই কলপারের কাজ ছাড়বো। তাহলে তুই আগে ভাগে কেন এলি? ভালো লাগে না, আর এই হতচ্ছাড়িটাকে ভালো লাগে না। আর কত ভোরে উঠবো গো মামি? কত ভোরে উঠেই তো ঘুম থেকে উঠে গোয়াল পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে এই বাসন মাজা। তারপরেও আমার মুখটাও যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে আমার হাতের এই কাজগুলো তুমি কিভাবে নাও গো? মুখে মুখে তোর বড্ড কুলি ফুটেছে দিন দিন। বলি এত সাহস তোকে কে জোগাচ্ছে? আমি অনেক দিন ধরেই কিছু বলছি না। দাঁড়া দাঁড়া, এই মাসের মাইনেটা তুই যদি আমাকে ডবল না দিস, সেই দিন আমি তোকে খুব ভালোভাবে বোঝাবো যে এতগুলো কথার পরিণাম কি হতে পারে।
তুই শুধু আর 2 দিন অপেক্ষা কর, তারপরে তুই দেখবি আসল মজা। হে বিধাতা, আমি গিন্নিমাকে কতবার করে বলেছি মাইনেটা বাড়ানোর কথা, কিন্তু উনি টাকা বাড়াবেন না বলে মনস্থির করেই নিয়েছেন। এবারে আমি কি করব তুমি বলো? এই মাসের মাইনেটা কম হলে আমাকে যে মামি আর ঘরে ঢুকতে দেবে না। এবারে আমাকে তুমি রক্ষা করো বিধাতা, রক্ষা করো। তুমি ছাড়া এই অভাগিনীকে দেখার কেউ নেই, কেউ নেই। গিন্নিমা, ও গিন্নিমা, আমাকে ডেকেছিলেন? বলো আমায় কি করতে হবে? এই নে, এই কাগজটা পড়ে শোন। এটা এটা তুমি আবার আমাকে পড়তে কেন দিচ্ছ? তুমি পড়ো না। এখন কি তোমার পড়ার কাজও আমাকে করে দিতে হবে? আজকাল তুই বড্ড কথা বলছিস। আমি লেখাপড়া একটু হলেও তো শিখিয়েছি নাকি? তাহলে পড়তে অন্তত পারবি। তবে পড়েই দেখ না কি আছে। আমার সমস্ত ধন সম্পত্তির মালিক এই দরিদ্র পারুল। আমার শেষ বয়সে ওই পারুলেই আমার সেবা যত্ন দেখাশোনা করেছি, তাই আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী ওই পারুল। আজকে থেকে এই বাড়িতে ও থাকবে। ওর মামির অত্যাচারে পারুল যথেষ্ট অতিষ্ঠ, তাই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করলাম। মানে মানে গিন্নিমা, এটা তুমি কি করেছো? তোমার সকল ধন সম্পত্তি তুমি আমার নামে করে দিয়েছো? এটা তুমি একদম ঠিক কাজ করোনি গিন্নিমা, একদম ঠিক করোনি। তুই আমাকে সব সময় বলতিস না যে তুই এত করে বলার পরেও তোর মাইনেটা আমি কেন বাড়াচ্ছি না? বলি মাইনে বাড়িয়ে তোমার কি হবে? যে টাকাটা রোজগার করিস সব টাকাই তো তোর ওই বজ্জাত মামির হাতেই চলে যায়। টাকা বাড়িয়েও তো তুই আর ভালো থাকবি না রে। তাই তোর ওই বজ্জাত মামিকে আমি বেশি টাকা দেব না বলেই এই সিদ্ধান্তটা আজকে নিলাম। এখন থেকে তোকে আর কেউ কোনো পরিস্থিতিতে আমার বাড়ি থেকে তোকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। আমার এই সমস্ত ধন সম্পত্তি আমার অবর্তমানে তোর হবে। তোর আর ওই বজ্জাত মামির বাড়িতে যাবার দরকার নেই। এই দুনিয়ায় তোর কিচ্ছু ছিল না, এবার তোর নিজের বলতে কিছু একটা হলো। কি রে, এবার তুই খুশি তো? এসবের তো কোনোই দরকার ছিল না গো গিন্নিমা। তাহলে তুমি শুধু শুধুই এত বড় একটা সিদ্ধান্ত কেন নিতে গেলে? আমি বড় হতভাগিনী একটা মেয়ে। তোমার এত ধন সম্পত্তি আমি কিভাবে সামলাবো গো? আমি যে পারবো না গিন্নিমা, আমি যে পারবো না। তোকে আমি কতদিন ধরে দেখছি, তবে এটুকু খুব ভালোভাবে জানি যে তুই কতটা সৎ একটা মেয়ে। তাই বরং এখন এসব নিয়ে কিচ্ছু ভাবিস না। এই আমার বিশাল ধন সম্পত্তিগুলো তুই খুব ভালোভাবেই দেখে শুনে রাখতে পারবি। আর ওই বাড়িতে তোকে যেতে হবে না। তবে হ্যাঁ, খবরদার, আমার অবর্তমানে তোর মামি অনেক চাইবে বিভিন্ন ছলনা করে তোর থেকে সব কিছুই ছিনিয়ে নিতে। তুই কিন্তু কোনো পরিস্থিতিতেই দিবি না। আমাকে তুই নিশ্চয় দেখেছিস, আমাকে আগে তুই কতবার করে বলেছিলিস, এমনকি আমার হাতে পায়েও ধরেছিস। তাও কিন্তু আমি তোর মাইনেটা কিছুতেই বাড়াইনি। একেবারে কঠোর পরিস্থিতি হয়ে থেকেছিলাম। কঠোর পরিস্থিতিতে কিভাবে মাঝে মাঝে নিজেকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তার শিক্ষা এতদিন আমি তোকে দিয়েছি। তাই কোনো ভুল ত্রুটি কিন্তু তুই করবি না। আমার কথাটা মনে থাকবে তো? আমি খুব ভাগ্যবান গো গিন্নিমা, আমি সত্যি খুব ভাগ্যবতী। তোমার মতো এরকম গিন্নিমা পেয়ে। এতদিন শুধুমাত্র মামির চাপে পড়ে তোমাকে আমি অনেক আজে বাজে কথা শুনিয়েছিলাম। দয়া করে এবার তুমি আমাকে ক্ষমা করে দাও।
তুমি তো খুব ভালোভাবেই জানো এইসব আমি আমার মন থেকে কিছুই বলিনি। সবটাই হয়েছে ওই মামির চাপে পড়ে। মামির কথা না শুনলে যদি আমাকে মামি বাড়ি থেকে তাড়িয়ে দিত, তাহলে আমি কোথায় যেতাম বলো তো? সেই জন্যই আমি তোমার সাথে বড্ড খারাপ আচরণ করেছি গো গিন্নিমা। তুমি আমাকে এবারের মতো দয়া করে ক্ষমা করে দাও। আমি সব কিছুই জানি রে, তোকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আর হ্যাঁ, আজকে থেকে মানে এখন থেকে তুই এই বাড়ির উত্তরাধিকারী, বুঝেছিস?